নমস্কার। আজ আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী অগ্নিপক্ষ বা উইংস অফ ফায়ার নিয়ে কথা বলবো। হ্যাঁ, তবে ঠিক বইটা নিয়ে নয়, বরং বইটার উপর লেখা একটা ইন্টারেস্টিং পর্যালোচনা, মানে একটা রিভিউ নিয়ে আমরা আলোচনা করব। একদম। দেখব ওই রিভিউটা থেকে কালামের জীবনের মূল নির্যাসগুলো কিভাবে তুলে ধরা হয়েছে। মানে রমেশ্বরমের এক সাধারণ ছেলে থেকে ভারতের মিসাইল ম্যান হওয়ার যে জার্নি, হুম হুম সেই অসাধারণ যাত্রাপথটা ওই পর্যালোচনাতে কিভাবে এসেছে আর আমাদের জন্য কি শেখার আছে সেটাই দেখব আজ। বেশ, চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি দেখি বইটার গঠন নিয়ে রিভিউটা কি বলছে। মনে হয় 4টে ভাগ ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। রিভিউতে বলা আছে বইটা 4টে অংশে ভাগ করা: ওরিয়েন্টেশন, ক্রিয়েশন, প্রপিটিয়েশন আর কন্টেম্পলেশন। হুম। এই ভাগগুলোতে কালামের ছোটবেলা, তার বেড়ে ওঠা, পড়াশোনা, মানে পারিবারিক মূল্যবোধ, বাবা মা, শিক্ষকদের প্রভাব, এই সব কিছুর কথা আছে। তার মানে রিভিউয়ার মনে করছেন যে এই স্ট্রাকচারটা কালামের জীবনকে ধাপে ধাপে বুঝতে সাহায্য করে। একদম। খুব লজিক্যাল একটা ফ্লো আছে মনে হয়েছে পর্যালোচকের। আর ওই যে পরের দুটো ভাগ, ক্রিয়েশন আর প্রপিটিয়েশন, ওখানেই তো তার বিজ্ঞানী জীবনের মূল কাজগুলোর কথা। হ্যাঁ হ্যাঁ, মানে SLV-3 তৈরির ব্যাপারটা। ঠিক, ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। রিভিউতে এটাকে শুধু একটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট হিসেবে দেখা হয়নি। ও, কিভাবে দেখা হয়েছে? এটাকে দেখা হয়েছে ভারতের স্পেস রিসার্চে আত্মনির্ভর হওয়ার পথে একটা বিরাট পদক্ষেপ হিসেবে। মানে একটা দেশের কনফিডেন্স বুস্ট আর কি। আচ্ছা আচ্ছা। আর মিসাইল প্রোগ্রাম অগ্নি পৃথ্বী? সেটার কথাও খুব গুরুত্ব দিয়ে বলা আছে। কিভাবে তার নেতৃত্বে ভারতের ডিফেন্স ক্যাপাবিলিটি একটা নতুন লেভেলে পৌঁছলো। তার মানে এই রিভিউ অনুযায়ী এটা শুধু একজন বিজ্ঞানী জীবনের গল্প নয়, এটা আসলে একটা দেশের আত্মবিশ্বাসী হয়ে ওঠারও গল্প। ঠিক বলেছেন, সেটাই বলতে চেয়েছেন পর্যালোচক। আচ্ছা, এই রিভিউতে কি কালামের জীবনে ওনার গুরুজন বা শিক্ষকদের প্রভাব নিয়ে কিছু বিশেষভাবে বলা হয়েছে? মানে মেন্টরশিপ আর কি? হ্যাঁ, অবশ্যই। এই দিকটা রিভিউতে বেশ হাইলাইটেড। কালাম তো নিজেই তার শিক্ষক, সায়েন্টিস্ট, কলিগ বা কিছু আধ্যাত্মিক ব্যক্তিত্বের কথা বারবার খুব শ্রদ্ধার সাথে বলেছেন। হুম। রিভিউতে দেখানো হয়েছে যে কিভাবে ঠিক সময়ে পাওয়া গাইডেন্স বা ইন্সপিরেশন তার চিন্তাভাবনা বা কাজের ডিরেকশন ঠিক করে দিয়েছিল। মানে এটা শুধু মেনশন করা নয়, রিভিউয়ার এটাকে ওনার সাকসেসের একটা বড় কারণ হিসেবে দেখছেন। এক্স্যাক্টলি, একটা নেটওয়ার্ক অফ ইনফ্লুয়েন্স বলতে পারেন, সেটার কথাই বলা হয়েছে। ইন্টারেস্টিং। আচ্ছা, আরেকটা খুব চর্চিত বিষয়, বিজ্ঞান আর আধ্যাত্মিকতা। এই দুটো কালামের জীবনে কিভাবে মিশেছিল? রিভিউ কি এই ব্যালেন্সটা নিয়ে কিছু বলছে? অবশ্যই বলছে। এটা তো পর্যালোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ দিক। একজন টপ লেভেল সায়েন্টিস্ট হয়েও কালাম যেভাবে স্পিরিচুয়ালিটিকে নিজের জীবন আর কাজের সঙ্গে ইন্টিগ্রেট করেছিলেন, হ্যাঁ। সেটাকে রিভিউয়ার এক কথায় ইউনিক বলেছেন। তার মতে কালামের এই দিকটাই তাকে শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নয়, একজন সম্পূর্ণ মানুষ হিসেবে তুলে ধরে। মানে এই কম্বিনেশনটা ওনার ডিসিশন মেকিংও হেল্প করতো। হ্যাঁ, রিভিউতে সেটাই বলা হয়েছে। এই মেলবন্ধনটা তাকে কঠিন সময়েও স্থির থাকতে, নৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল। এটা তার লিডারশিপের একটা বড় অংশ ছিল। বোঝা গেল। তার মানে টেকনোলজির উন্নতির সাথে সাথে একটা মরাল বা স্পিরিচুয়াল গাইডেন্সও ওনার কাছে জরুরি ছিল। হুম। আচ্ছা, দেশ নিয়ে তার স্বপ্নের কথা তো বইতে আছে। রিভিউ কি সেটা নিয়েও কিছু বলেছে? হ্যাঁ, রিভিউ অনুযায়ী কালামের স্বপ্ন ছিল একটা টেকনোলজিক্যালি সেলফ রিলায়েন্ট শক্তিশালী ভারত। হুম। তার লেখার প্রতিটা ছত্রে দেশের প্রতি গভীর ভালোবাসা, একটা দায়বদ্ধতা ফুটে উঠেছে। রিভিউতে এমনটাই বলা আছে। এটা শুধু মুখের কথা নয়, তার কাজের মধ্যেই এই দেশপ্রেমটা রিফ্লেক্টেড। আর লেখার স্টাইলটা সাধারণ পাঠকের জন্য কেমন? রিভিউ কি বলছে? বলছে যে ভাষা খুবই সিম্পল, খুব সহজবোধ্য। ও, আচ্ছা। এই কারণেই হয়তো ছাত্রছাত্রী বা ইয়াং জেনারেশনের কাছে বইটা এত পপুলার হতে পেরেছে। হ্যাঁ, সেটা ঠিক। রিভিউয়ার এটাও মেনশন করেছেন যে অনেক পার্সোনাল ঘটনা, চিঠি, স্মৃতিচারণ, এগুলো মেশানোই বইটা শুধু ইনফরমেশন ওভারলোড নয়, বেশ মানবিক আর ইন্টারেস্টিং হয়ে উঠেছে। মানে পড়তে ভালো লাগে আর কি। হ্যাঁ, সহজবোধ্যতা আর ওই মানবিক টাচ দুটোই বইটার মেসেজ ছড়াতে সাহায্য করেছে। তাহলে যদি মূল বার্তাগুলো দেখি, রিভিউ অনুযায়ী সেগুলো কি কি? মূল বার্তাগুলো হলো, মানে প্রথমত স্বপ্ন দেখা আর তার জন্য ডেডিকেটেড থাকা। ডেডিকেটেড থাকা। জেট। দ্বিতীয়ত বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মধ্যে একটা হারমোনি খুঁজে নেওয়া।
তৃতীয়ত ইগোলেস লিডারশিপ আর টিম ওয়ার্কের গুরুত্ব। আর চতুর্থ? অবশ্যই দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কমিটমেন্ট। রিভিউয়ারের মতে এই ভ্যালুগুলো আজও কিন্তু ভীষণ রেলেভেন্ট। সে তো বটেই। তবে রিভিউতে কি কোনো ক্রিটিসিজম বা চ্যালেঞ্জের কথা বলা হয়েছে? মানে সবটাই কি পজিটিভ? না না, একটা ব্যালেন্সড রিভিউয়ের মতোই এখানেও কিছু পোটেনশিয়াল চ্যালেঞ্জের কথা বলা আছে। যেমন? যেমন কিছু টেকনিক্যাল ডিটেলস হয়তো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের পাঠকের কাছে একটু কঠিন লাগতে পারে। আচ্ছা। আবার কিছু ফিলসফিক্যাল বা স্পিরিচুয়াল আলোচনা হয়তো কারো কারো কাছে একটু রিপিটেটিভ মনে হতে পারে। রিভিউয়ার সেই সম্ভাবনাটাও বাদ দেননি। ওকে, ফেয়ার এনাফ। তো সব মিলিয়ে যদি দেখি এই রিভিউটার মূল কথা হলো অগ্নিপক্ষ শুধু একজন মানুষের বায়োগ্রাফি নয়। হুম। এটা আসলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ভারতের যে আকাঙ্ক্ষা, তার যে স্ট্রাগল, তার যে পোটেনশিয়াল, তারই একটা ডকুমেন্টেশন। বাহ। এর ভেতরে ইন্সপিরেশন আর এথিক্যাল মেসেজ, বিশেষ করে তরুণদের জন্য এটাকে একটা মাস্ট রিড করে তুলেছে রিভিউয়ারের এটাই মত। খুব সুন্দরভাবে বললেন। এই আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা প্রশ্ন আসছে। বলুন। আজকের এই যে এত দ্রুত বদলাচ্ছে পৃথিবী, এত বেশি টেকনোলজি ড্রিভেন, এই সময়ে দাঁড়িয়ে ডক্টর কালামের দেখানো ওই পথটা, মানে বিজ্ঞান সাধনার সঙ্গে একটা গভীর আধ্যাত্মিক জীবনবোধকে মিলিয়ে চলা, এই দর্শনটা ঠিক কতটা প্রাসঙ্গিক বা কতটা অনুসরণযোগ্য? এটা সত্যিই একটা গভীর প্রশ্ন। এটা বোধহয় আমাদের সবারই একটু আলাদা করে ভেবে দেখার মতো বিষয়। একদম। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।